নমস্কার বন্ধুরা, স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিন ঠিক রাত্রে 9টার সময় আমাদের জিকে ক্লাস হচ্ছে। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। যারা যারা নতুন ক্লাসে জয়েন করছো, প্রতিদিন তো অনেকে কমেন্ট করছেই, ঠিক আছে? নতুনদেরও কিন্তু যারা নতুনরা মানে জয়েন করছো তাদের কমেন্টও কিন্তু আমি চাই। আর কেননা তোমাদের এই কমেন্টগুলো পড়ে কিন্তু আমি নিজে আরও বেশি উৎসাহিত বোধ করি পরবর্তী ভিডিওগুলো আরও ভালো করে তৈরি করার জন্য, আরও বেশি বেশি করে ক্লাস আনার জন্য, ঠিক আছে? নভেম্বরের পর থেকে দেখতে পারবে দিনে 2টো করে জিকে ক্লাস চলছে। মানে প্রপার একটা পেইড ব্যাচে যত ভালো না ক্লাস চলে, ঠিক আছে, অন্যদের তাদের থেকে বেশি ভালো ক্লাস আমি তোমাদের ফ্রিতে প্রোভাইড করব। শুধুমাত্র কি চাই? তোমাদের সাপোর্ট চাই, আর কিচ্ছু না। ওকে, ঠিক আছে। তো আজকে দেখো ইন্ডিয়ান পলিটি শুরু করছি, ক্লাস 1। চ্যাপ্টারটার নাম কি? হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা অনেক ক্ষেত্রে মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকে। বাংলায় হচ্ছে সংবিধান রচনার পটভূমি। ক্লিয়ার? তো যারা যারা সংবিধান সম্পর্কে জানো না তাদেরকে একটু বলে রাখি যে সংবিধান আর কিছুই না, সংবিধান হচ্ছে একটা বই। তার মধ্যে অনেক নিয়ম কানুন লেখা রয়েছে যার মাধ্যমে আমাদের দেশ চলছে। সেখানে আছে মৌলিক অধিকার, সেখানে আছে সিটিজেনশিপ, সেখানে আছে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিস, সেখানে আছে সংসদ, সেখানে আছে রাজ্য আইনসভা, সেখানে জরুরি অবস্থা, সেখানে সুপ্রিম কোর্ট, সেখানে হাই কোর্ট, সমস্ত কিছু কিন্তু রয়েছে। কিভাবে আমরা মৌলিক অধিকার খর্ব হলে আমরা কোথায় গিয়ে অ্যাপেল করতে পারি, ঠিক আছে, কোন কোর্টে, জাজেদের মানে সম্পর্কে আমরা জানবো। সব কিছু কিন্তু এই সংবিধানের মধ্যে রয়েছে। তাহলে আমাদের একটা ভুল ধারণা রয়েছে যে আমাদের পলিটিক্যাল সায়েন্স পড়তে হয়। না, আমাদের ইন্ডিয়ান পলিটি পড়তে হয়, অর্থাৎ ইমপ্লিমেন্টেশন। আমাদের ভারতের ক্ষেত্রে পলিটির যে ইমপ্লিমেন্টেশন সেটা আমাদের পড়তে হবে। ক্লিয়ার? আর খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, খুব বেশি বোরিং নয়, একটু হয়তো মুখস্থ করতে হবে আর বাকি বুঝতে হবে। ক্লিয়ার? প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে এটা একদমই হিস্ট্রি লেভেলের, ঠিক আছে? হিস্ট্রির মধ্যেও এই চ্যাপ্টারটা আমরা একবার পাবো, অবশ্যই মডার্ন হিস্ট্রিতে। সেটা হচ্ছে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন বলে একটা চ্যাপ্টার আছে, সেটা কিন্তু এই ব্যাপারটাই আমাদের পড়তে হবে। তবে কি আজকে চ্যাপ্টারটা পলিটির অ্যাসপেক্টে, আর পরের দিন মানে যখন আমরা হিস্ট্রিতে পড়বো পরবর্তীকালে সেটা কিন্তু হিস্ট্রির অ্যাসপেক্টে হবে, অবশ্যই একটু একটু আলাদা হবে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি যে অনেকে বলছিল যে ক্লাসগুলো দেখে নোট করতে সমস্যা হচ্ছে, অনেক বেশি ক্ষণ ধরে ক্লাসটা দেখতে হচ্ছে। তো তাদের জন্য বলছি যে তারা পিডিএফ চাইছিল, তো ঠিক আছে, পিডিএফ আমি তোমাদেরকে প্রোভাইড করছি অ্যাপে। ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, ওখানে পিডিএফ পেয়ে যাবে। তবে অবশ্যই পিডিএফগুলো কিন্তু ডাউনলোড করা যাবে না, তোমরা অ্যাপের মধ্যেই দেখতে পারবে, ঠিক আছে? ডাউনলোড হলেও সেটা অ্যাপের মধ্যেই ডাউনলোড হয়ে থাকবে, তোমাদের ফোন মেমোরিতে কিন্তু আসবে না, কারণ আমি চাই তোমাদের একটা খাতা তৈরি হোক। এবার তোমাদের যেমন চাহিদা, আমি যেমন খাটছি লিখছি, তোমাদেরও লিখতে হবে, আদারওয়াইজ হবে না। ক্লিয়ার? বোঝা গেল? তো ক্লাসটা ভালো করে পড়ে নিয়ে আমি তো প্রতিটা লাইনের বাংলা মানে ভালো করে বলে দিচ্ছি, ডিকটেট করে দিচ্ছি। পড়ার পর এই ইংরেজি নোটটা দেখে নিশ্চয়ই তোমাদের, আমি যদি এই লাইনটা পড়াই বাংলা মানে তোমাদের নিশ্চয়ই মনে থাকবে, তো ইংরেজি নোটটা দেখে বাংলায় তোমরা কনভার্ট করে নেবে। ক্লিয়ার? কারণ আমি বলেই দিচ্ছি। আর যদি ইংরেজিটাই নোট করতে চাও তো ইংরেজিটাই নোট করে নেবে। আচ্ছা, এবার এই চ্যাপ্টারটা শুরুতে তোমাদের আমি একটু বলি যে এই যে আধুনিক যুগের যে সংবিধান দেখছি, এটা কি একদিনেই তৈরি হয়েছিল? অবশ্যই না, একদিনে তৈরি হয়নি। এর জন্য মানে আগে কি রাজারা শাসন করতো, রাজারা নিজেদের মতন করে লোকেদেরকে দণ্ড দিত, নিজেদের মতন করে শাসন করতো রাজ্য, তাই তো? মুঘল সাম্রাজ্য অব্দি তাই হয়ে এসছে। তো তারপরে কি আসে? ব্রিটিশরা আসে, অর্থাৎ ব্রিটিশরা 1600 খ্রিস্টাব্দে ভারতে এসছিল, এবং তারা প্রথমে কি বণিক রূপে ভারতে আসে, অর্থাৎ তারা এখানে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল। কিন্তু যখন তারা এখানে এসে দেখলো যে আমাদের ভারত অত্যন্ত সমৃদ্ধশালী একটি দেশ, এখানে টাকা পয়সার কোনো অভাব নেই, এখানে কি বলবো, পারচেজ মানে যারা যারা কিনবে, ব্যবসা করছে, যাদেরকে মানে ক্রেতাদের কোনো অভাব নেই, তখন তারা এখানে একদম প্রথমে কিন্তু খুব নরমভাবে সবার কাছে প্রার্থনা করে কিন্তু এখানে ব্যবসাটা তারা করতে চেয়েছিল, এবং ব্যবসা করেও ছিল। পরবর্তীকালে তারা ব্যবসা থেকে অনেকটা এগিয়ে গিয়ে এই ভারত শাসন করতে শুরু করে দেয়, ঠিক আছে? এবং নানা রকম আইন প্রণয়ন করে কিন্তু ভারতীয়দের কি বলবো, কাবু করে দেয়। তো সেই যে আইন প্রণয়নগুলো তারা করেছিল, সেই আইন প্রণয়ন যেগুলো হয়েছিল সেগুলোরই পর্যায়ক্রমভাবে কিন্তু আমাদের সংবিধান তৈরি হয়েছে। অর্থাৎ সংবিধান পড়তে গেলে আমাদের সেই প্রথম আইন থেকে কিন্তু পড়তে হবে। এই আইন তৈরি হতে হতে আলটিমেটলি আমাদের ভারত শাসন আইন 1935 সালে যেটা তৈরি হয় সেটা আসে, ঠিক আছে? এবং সেটা থেকেই কিন্তু ইনফ্লুয়েন্সড হচ্ছে আমাদের এই মডার্ন যে সংবিধান, যেটা কিনা তৈরি হয়েছিল, বি.আর. আম্বেদকর তৈরি করেছিল। ক্লিয়ার? ঠিক আছে। তো ইংরেজদের শাসনকে আমরা দুটো ভাগে ভাগ করব। কি? যখন
শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন করেছিল, অর্থাৎ স্টেজেস অফ কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, সংবিধান রচনার যে পর্যায়, দুটো পর্যায়ে ভাগ করব। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন করেছিল 1773 থেকে 1858, আর পরবর্তীকালে এই 1857 সালে, এটা পরে নিশ্চয়ই আমি তোমাদেরকে পড়াবো, মহাবিদ্রোহে যে একটা বীভৎস হাল হয়ে গেছিল না ব্রিটিশদের, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তো সেটার ওপর ব্রিটিশ মানে ইংল্যান্ডের রানী বা ইংল্যান্ড কিন্তু যে সরকার, সেটা কিন্তু আস্থা রাখতে পারেনি, তারা কোম্পানির হাত থেকে সমস্ত শাসনভার তুলে রানীর হাতে অথবা ইংল্যান্ডের সরকারের নিজেদের হাতে তুলে নেয়। তাহলে প্রথমটা হচ্ছে কোম্পানির শাসন, আর তারপরেরটা হচ্ছে ব্রিটিশদের শাসন, অর্থাৎ একদম ব্রিটিশ পার্লামেন্টের শাসন, ইংল্যান্ডের শাসন। ক্লিয়ার? তো এই 1773 থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত যে যে আইনগুলো থাকবে সেগুলো সবই কি কোম্পানি রুলের মধ্যে। 1858 পর থেকে যে আইনগুলো তৈরি হয়েছে সেগুলো সবই থাকবে কি ব্রিটিশ শাসনের মধ্যে। তাহলে প্রথম আমরা কোম্পানি রুল পড়বো 1773 থেকে 1858 খ্রিস্টাব্দ। এর মধ্যে প্রথম আসে রেগুলেটিং অ্যাক্ট 1773। ঠিক আছে, তোমরা রেগুলেটিং অ্যাক্ট 1773 কিন্তু লিখবে। ওকে, বলছে দ্য রেগুলেটিং অ্যাক্ট ইজ প্রাইমারিলি দ্য পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস অফ দ্য কোম্পানি। বলছে কোম্পানির একদম প্রাথমিক যে কার্যনির্বাহ এবং রাজনৈতিক রাজনৈতিক যে পদক্ষেপ ছিল ভারতে, সেটা এই রেগুলেটিং অ্যাক্ট 1773 ছিল। সেটা দিয়ে কিন্তু ব্রিটিশ নিজেদের শাসন মজবুত করা শুরু করে, নিজেদের পাকার বানায় যাকে বলে। ঠিক আছে, দ্য রেগুলেটিং অ্যাক্ট ওয়াজ ফ্রেমড বেসড অন দ্য রিপোর্ট অফ আ কমিটি হেডেড বাই দেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার লর্ড নর্থ। তৎকালীন ইংল্যান্ডের যে প্রাইম মিনিস্টার ছিল লর্ড নর্থ, তার সভাপতিত্বে একটি কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু এই রেগুলেটিং অ্যাক্ট 1773 তৈরি করা হয়। Through this act, the post of Governor of Bengal was converted into the post of গভর্নর জেনারেল অফ বেঙ্গল। দেখো এখানে কিছু কিছু পয়েন্ট আমি তোমাদেরকে স্টার মার্ক করে দেবো, সেই স্টার মার্কগুলো কিন্তু একদম মাথায় গেঁথে ফেলতে হবে, পুরো মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে, কেন? তার কারণ এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন হতে পারে রেলওয়েতে, এই ক্লাসের বাইরে কিন্তু আসবে না একটাও। যদি ভালো করে পড়তে পারো, কথা দিচ্ছি এর মধ্যেই আসবে। ঠিক আছে, ওকে। তো সেইখানে প্রথম পয়েন্ট হচ্ছে এটাই, যেটা স্টার মার্ক করবো, যে এই 1773 খ্রিস্টাব্দের আইনের মাধ্যমে গভর্নর অফ বেঙ্গল বা বাংলার গভর্নর পদটা পাল্টে যায় বাংলার গভর্নর অফ জেনারেল পদে। ঠিক আছে, রূপান্তরিত হয়ে যায়। ক্লিয়ার? এ 4 মেম্বার এক্সিকিউটিভ কাউন্সিল ওয়াজ কনস্টিটিউটেড টু অ্যাসিস্ট দ্য গভর্নর জেনারেল, এবং একটি 4 সদস্য বিশিষ্ট বা 4 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ, এক্সিকিউটিভ কাউন্সিল, কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয় গভর্নর জেনারেলকে সহায়তা করার জন্য। ডিউরিং দিস টাইম লর্ড ওয়ারেন হেস্টিং ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল। ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটা লিখে নিও। তাহলে ওয়ারেন হেস্টিংস কে ছিলেন? প্রথম গভর্নর জেনারেল ছিলেন বাংলার। ওকে, মনে রাখবে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, তারপর কি বলছে? বোম্বে, প্রেজেন্ট মুম্বাই অ্যান্ড ম্যাড্রাস, প্রেজেন্ট চেন্নাই প্রভিন্সেস ওয়্যার ইনক্লুডেড ইন বেঙ্গল। তার মানে কি বাংলার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছিল? তা না, এখানে বলছে যে বোম্বে প্রেসিডেন্সি এবং মাদ্রাজ প্রেসিডেন্সির যে আইনি ব্যাপার স্যাপার ছিল, লেজিসলেচার ব্যাপারটা ছিল, ঠিক আছে, সেটা বাংলার অন্তর্ভুক্ত হয়ে যায়। বাংলার ওপর দায়িত্ব দেওয়া হয় মাদ্রাজ এবং বোম্বে শাসন করার। ক্লিয়ার? বা এই সংক্রান্ত আইন তৈরি করার, এই দুটো প্রদেশ সংক্রান্ত। দ্য কোর্ট অফ ডিরেক্টরস, দ্য গভর্নিং বডি অফ দ্য কোম্পানি, দুটো। এরপরে আমরা দেখবো বোর্ড অফ কন্ট্রোল। ঠিক আছে, তো আপাতত দেখছি কি দ্য কোড অফ ডিরেক্টরস, যেটা কিনা কোম্পানির অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নিং বডি ছিল, অর্থাৎ শাসন সংক্রান্ত অঙ্গ ছিল। ঠিক আছে, শাসন সংক্রান্ত অঙ্গ ছিল। ইজ কনস্টিটিউটেড বাই দিস অ্যাক্ট। তাহলে কোর্ট অফ ডিরেক্টর কোন আইন অনুযায়ী তৈরি হয়েছিল? 1773 খ্রিস্টাব্দের আইন অনুযায়ী দ্য কোর্ট অফ ডিরেক্টরস তৈরি হয়েছিল। ইট কল্ড ফর দ্য সাবমিশন অফ রিপোর্টস টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট অন দ্য সিভিল, রেভিনিউ অ্যান্ড মিলিটারি অ্যাফেয়ার্স অফ ইন্ডিয়া। এই কোর্টস অফ ডিরেক্টরটা কেন তৈরি করা হয়েছিল? এই যে একটা সংগঠন বা এই যে একটা অঙ্গ, কেন তৈরি করা হয়েছিল? অবশ্যই আগেই বললাম যে একটা শাসনতান্ত্রিক অঙ্গ হিসেবে তৈরি করা হয়েছিল। আরও ডিটেলসে যদি বলি তাহলে হবে কি, ব্রিটিশ গভর্নমেন্টকে রিপোর্ট দেওয়ার জন্য। কিসের রিপোর্ট দেওয়ার জন্য? সিভিল বা অসামরিক বা বেসামরিক বা যাই বলো, দেওয়ানি, রাজস্ব এবং সামরিক বিষয় সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। ক্লিয়ার? এর পরবর্তীকালে আমরা দেখব বোর্ড অফ কন্ট্রোল নামক আরেকটা অঙ্গ তৈরি হতে।
This act established the first Supreme Court in Calcutta in 1774 AD. বলছে এই আইন অনুযায়ী কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ, বারংবার প্রশ্ন এসছে, আবারও আসবে। এবং সেই সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস কে ছিল, বা কি বলবো, চিফ জাস্টিসের বাংলা মনে পড়ছে না, চিফ জাস্টিসটাই মনে রাখো, ঠিক আছে, প্রধান বিচারপতি স্যার এলিজা ইম্পে, এবং তার সাথে আরো 3জন সদস্য কিন্তু, বা 3জন জাজ কিন্তু ছিল। তার মানে টোটাল 4টে জাজ হয়েছিল এই প্রথম সুপ্রিম কোর্টে, একজন চিফ জাস্টিস বা প্রধান বিচারপতি, আর একজন, আর বাকি 3জন বিচারপতি। ক্লিয়ার? দেয়ার টেনিওর ওয়াজ 4 ইয়ার্স, এবং এই জাজেদের যে মেয়াদকাল ছিল, সময়কাল ছিল, ঠিক আছে, সেটা ছিল 4 বছর। এবার দেখবো এর পরবর্তীকালে 73-এর পরে 1984 সালে পিটস ইন্ডিয়া অ্যাক্ট তৈরি হয়। কেন তৈরি হয়? এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট তৈরি হয়েছিল অ্যাকচুয়ালি 1973 সালের যে রেগুলেটিং অ্যাক্ট তৈরি হয়েছিল, সেগুলোর যে ভুল ভ্রান্তি ছিল, ডিফেক্টিভ এলাকাগুলো যেগুলো ছিল, সেগুলোকে ঠিক করা, রেকটিফাই করা। পিটস ইন্ডিয়া অ্যাক্ট অলসো নোন অ্যাজ দ্য অ্যাক্ট অফ সেটেলমেন্ট, এই পিটস ইন্ডিয়া অ্যাক্টকে অ্যাক্ট অফ সেটেলমেন্ট বলে কিন্তু বলা হয়, স্টার দিয়ে রাখো। was passed to rectify the defects of the regulating act 1773, যেটা আগেই বলে দিলাম যে 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের ভুল ভ্রান্তিগুলোকে ঠিক করতে এই অ্যাক্টটা তৈরি হয়েছিল। দ্য কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অফ দ্য কোম্পানি আর সেপারেটেড, এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 মাধ্যমে কোম্পানির যে পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক, এবং আগে একটা কোম্পানি ছিল, সেই কোম্পানি নিজেই রাজনৈতিক এবং পলিটিক্যাল সব দেখতো, কিন্তু এই অ্যাক্টের মাধ্যমে কোম্পানিতে দুটো অঙ্গ করে দেওয়া হয়, দুটো আলাদা আলাদা বডি তৈরি হয়, এবং তার মাধ্যমে রাজনৈতিক এবং ব্যবসা এই দুটো আলাদা করে দেওয়া হয়, দুটোর দায়িত্বে থাকবে। ক্লিয়ার? কোর্ট অফ ডিরেক্টর টু কন্ট্রোল কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, কোর্ট অফ ডিরেক্টরের ওপর দায়িত্ব দেওয়া হয় ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, এবং বোর্ড অফ কন্ট্রোল, যেটা বললাম আরেকটা বডি, বোর্ড অফ কন্ট্রোলের ওপর দায়িত্ব দেওয়া হয় রাজনৈতিক অ্যাক্টিভিটি মেনটেন করার জন্য বা পরিচালনা করার জন্য। ওকে, স্টার্ট দেবে এটা, ঠিক আছে। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইজ গিভেন সুপ্রিম পাওয়ার ইন দ্য কমার্শিয়াল অ্যান্ড এক্সিকিউটিভ অ্যাক্টিভিটিস অফ দ্য কোম্পানি। মনে রাখবে কোম্পানির যে সুপ্রিম পাওয়ার, প্রধান যে ক্ষমতা, ঠিক আছে, সেটা অ্যাকচুয়ালি ব্রিটিশ গভর্নমেন্টের ওপর কিন্তু ন্যস্ত করা হয়। কোম্পানি শাসন করবে, সেটাকে ব্রিটিশ গভর্নমেন্ট কন্ট্রোল করবে। আর এই কন্ট্রোল শুরু করেছিল কিন্তু 1773 সালের আইন অনুযায়ী, অর্থাৎ এটা বলতে পারো যে কোম্পানির ওপর প্রথম আইন তৈরি করে কোম্পানিকে কন্ট্রোল করার জন্য, সেটা হচ্ছে 1773 সালের আইনটা। চার্টার অ্যাক্ট 1813 কি বলছে? 1813 সালের চার্টার অ্যাক্ট বা সনদ আইন বলছে, ডেপ্রাইভ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফ এক্সক্লুসিভ ট্রেড উইথ ইন্ডিয়া এক্সেপ্ট টি। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, মনে রাখবে এই আইন অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া বাণিজ্যের অধিকার ছিল, সেটাকে খর্ব করা হয়, ডেপ্রাইভ করা হয়, অর্থাৎ বঞ্চিত করা হয় বা খর্ব করা হয়। শুধুমাত্র একচেটিয়া বাণিজ্যের অধিকার রেখেছিল, সেটা হচ্ছে চা বাণিজ্য, চা মানে চায়নার সাথে থাকবে, ঠিক আছে। ইন্ডিয়াস ডোরস ওয়্যার ওপেন টু আদার ইউরোপিয়ান মার্চেন্টস ইন টার্মস অফ ট্রেড। এবার দেখো, যদি ইংল্যান্ডের থেকে একজনই তো বণিক না, অনেক বণিক আছে, অনেক ব্যবসাদার আছে, তো সবাই কিন্তু ভারতে এসে ব্যবসা করতে পারতো না। ক্লিয়ার? শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে, ঠিক আছে। কিন্তু এই আইনের মাধ্যমে সেই একচেটিয়া বাণিজ্যের অধিকারটাকে নষ্ট করে দেওয়া হয়। এবার ইংল্যান্ডের থেকে যে কোনো ব্যবসাদাররা এসে কিন্তু আমাদের ভারতে ব্যবসা করতে পারবে, ঠিক আছে। তবু এখানে একটা ছোট্ট ক্লজ ছিল, এখানে লেখা নেই, এটা জাস্ট জানার জন্য বলে রাখছি। ব্যবসা করতে গেলে কিন্তু আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে একটা দরখাস্ত করতে হতো। ক্লিয়ার? দ্য কোম্পানিজ মোনোপলি ইন অল এরিয়াজ এক্সেপ্ট ফরেন ট্রেড উইথ চায়না এন্ডেড, ঠিক আছে। সমস্ত যে একচেটিয়া বাণিজ্যের অধিকার ছিল চায়নার সাথে বাণিজ্য করার বাদ দিয়ে, চা সংক্রান্ত, সেটা কিন্তু খতম করে দেওয়া হয়। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। 1 লাখ ইজ অ্যালোকেট অ্যানুয়ালি ফর লিঙ্গুইস্টিক এডুকেশন অফ ইন্ডিয়ানস। ভারতীয়দের শিক্ষার ক্ষেত্রে বা শিক্ষা খাতে 1 লক্ষ টাকা ব্যয় করা মানে নির্দেশ হয় এই আইন অনুসারে। এবার লিঙ্গুইস্টিক শিক্ষা মানে ভাষাগত শিক্ষা, মানে ভারতীয়দেরকে বেশি করে ইংরাজি শেখাও, এদেরকে চাকরি মানে নিজেদের আন্ডারে খাটাতে হবে, চাকরিতে রাখতে হবে, ঠিক আছে। সেই লিঙ্গুইস্টিক ভাষা মানে লিঙ্গুইস্টিক ডেভেলপমেন্ট হয়েছিল। 1 লাখ টাকা খরচা করা হয়েছিল ভারতীয় শিক্ষা খাতে, ভারতীয়দের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার জন্য। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড মনে রাখবে, এভেঞ্জেলিসিস্ট,
সরি এভেঞ্জেলিস্ট, ঠিক আছে। এভেঞ্জেলিস্ট মানে কি, একটু টাং টুইস্টেড আছে, যেহেতু দুবার এস আছে একটু টাং টুইস্টেড হয়ে যেতে পারে, আমার ক্ষেত্রে হয়। এই এভেঞ্জেলিস্ট কথার মানে এটার যে সমার্থক শব্দ হিসাবে তোমরা খ্রিস্টান মিশনারিও কিন্তু লিখতে পারো। ক্লিয়ার? বলছে এভেঞ্জেলিস্ট ওয়্যার অফিসিয়ালি অ্যালাউড টু প্রিচ খ্রিস্টানিটি, অর্থাৎ ভারতে এই ধর্ম প্রচারক, এভেঞ্জেলিস্ট মানে হচ্ছে ধর্ম প্রচারক, বা খ্রিস্টান মিশনারি মানেও কি খ্রিস্টান ধর্ম প্রচারকদের কিন্তু ভারতে অ্যালাউ করা হয়েছিল বা অনুমতি দেওয়া হয়েছিল ভারতে খ্রিস্টান ধর্মকে প্রচার করার জন্য। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দ্য ডিউরেশন অফ দ্য কোম্পানিজ চার্টার ইজ এক্সটেন্ডেড টু 20 ইয়ার্স। এবার ব্রিটিশদের কাছে কি হতো, অনুমতি নিতে হতো, মানে চুক্তি করতে হতো যে আরও 20 বছর সনদ পেল যে ব্যবসা করতে পারবে ভারতে। তাহলে ব্রিটিশ সরকার এই আইনের মাধ্যমে কোম্পানির ভারতে ব্যবসার অধিকার আরও 20 বছরের জন্য বৃদ্ধি করে দেয়। ওয়েস্টার্ন এডুকেশন স্প্রেড অ্যামং দ্য পিপল অফ দ্য ব্রিটিশ কোম্পানি রুল টেরিটরিজ। এই আইনের ওপর বা এই সময় বলতে পারো যে পশ্চিমের যে এডুকেশন, মানে ব্রিটিশ ইংরাজি এডুকেশন আর কি, ঠিক আছে, পড়াশোনা শিক্ষা, সেটা কিন্তু ব্রিটিশ কোম্পানির রুলের যে ভারতবর্ষ ছিল সেখানে কিন্তু প্রায় সর্বত্র ছড়িয়ে গেছিল। এর জন্যই তো 1 লক্ষ টাকা দিচ্ছে। ওরা কি এত বোকা 1 লক্ষ টাকা এমনি এমনি খরচা করে দেবে ভারতীয়দের জন্য? ওরা ভারতীয়দের গোলাম বানাতে চেয়েছিল, ওরা ভারতীয়দের কি বলে চাকুরি করার শ্রেণীতে তৈরি করেছিল, তাও কি কম মাইনেতে, একই কাজ মাইনে কম। ক্লাস কেমন লাগছে বলবে, লাইক করো ভাই ক্লাস। চার্টার অ্যাক্ট 1833। এবার আমরা দেখবো সনদ আইন বা চার্টার অ্যাক্টই তোমরা লিখবে বাংলায় 1833। এরপরে একদম ক্রোনোলজি ওয়াইজ টু দ্য পয়েন্ট ক্রিপস কন্টেন্ট তোমাদের কিন্তু প্রোভাইড করছি। ক্লিয়ার? দিস অ্যাক্ট নোন অ্যাজ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই আইনটাকে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা ভারত শাসন আইন বলেও কিন্তু বলা হয়, ঠিক আছে। সরি, ভারত শাসন আইন নয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াই লিখবে, মানে ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টও বলবে, ঠিক আছে। এর বাংলাটা এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার মনে আসছে না, তোমরা দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টই বাংলায় লিখে রাখবে, এটাই পরীক্ষাতে আসে। কেম ইন্টু ফোর্স অন 28 আগস্ট 1833। 1833 সালে 28শে আগস্ট কিন্তু এটা কার্যকরী হয়েছিল এই আইনটা। দ্য মেম্বারশিপ অফ দ্য কাউন্সিল অফ গভর্নর্স অফ বোম্বে অ্যান্ড ম্যাড্রাস প্রেসিডেন্সিজ ওয়াজ রিডিউস টু 2 মেম্বার্স। দেখো তৎকালীন বোম্বে বর্তমানের কি মুম্বাই, এবং তৎকালীন ম্যাড্রাস বর্তমানের চেন্নাই। এটা লিখে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, তাও লিখেছি যে এই যে বোম্বে এবং ম্যাড্রাসের যে কাউন্সিল ছিল, ঠিক আছে, গভর্নরের যে কাউন্সিল ছিল, সেখানেও তো গভর্নর ছিল, তো গভর্নরের যে কাউন্সিল ছিল সেখানে তাদের সদস্য সংখ্যা 2 জন, মানে কমিয়ে 2 জন করে দেওয়া হয়। ইম্পর্টেন্ট নয়, আলাদা, মানে এটাকে তোমরা স্কিপ করতে পারো, ঠিক আছে। ইন দিস অ্যাক্ট দ্য প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ কন্ট্রোল ওয়াজ ট্রিটেড অ্যাজ দ্য, এটা মনে রাখবে যে এই সময় এই আইনের মাধ্যমে যে বোর্ড অফ কন্ট্রোলের যে প্রেসিডেন্ট ছিল, যে সভাপতি ছিল, তাকে ইন্ডিয়ান অ্যাফেয়ার্স বা ভারত সংক্রান্ত মন্ত্রী, ভারতীয় কার্যকলাপ সংক্রান্ত মন্ত্রী হিসেবে কিন্তু ট্রিট করা হতো, অর্থাৎ ভারতীয় কার্যকলাপের মন্ত্রী। ওকে, এটা অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা এইটা ইনফরমেশনটা পাবে না। বাই দিস অ্যাক্ট দ্য পোস্ট অফ গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়াজ কনভার্টেড ইন্টু দ্য পোস্ট অফ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবার এখান থেকে যদি প্রশ্ন আসে, তাহলে এই প্রশ্নটাই আসার চান্স 100 ভাগের মধ্যে 90%, যে ডবল স্টার দিলাম, যে এই আইনের মাধ্যমে যে বাংলার গভর্নর জেনারেল ছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই পোস্টটা বিলুপ্ত হয়ে যায় এবং এর পরিবর্তে নতুন পোস্ট আসে কি, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ভারতের গভর্নর জেনারেল এই পোস্টটা আসে। লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের গভর্নর জেনারেল, মানে প্রথম গভর্নর জেনারেল, ঠিক আছে, এবং শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গলও কিন্তু উইলিয়াম বেন্টিংকে ছিল, ঠিক আছে। অর্থাৎ এই উইলিয়াম বেন্টিংকে কি শেষ গভর্নর জেনারেল অফ বেঙ্গল, বাংলার শেষ গভর্নর জেনারেল এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিল। ক্লিয়ার? অল লেজিসলেটিভ পাওয়ার্স অফ দ্য কোম্পানি আর ভেস্টেড ইন দ্য গভর্নর জেনারেল। সমস্ত আইন সংক্রান্ত যে ক্ষমতা সেটা কিন্তু এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বা ভারতের গভর্নর জেনারেলের হাতে ন্যস্ত করে দেওয়া হয়। ক্লিয়ার? এ নিউ পোস্ট অফ ল মিনিস্টার ওয়াজ ফার্স্ট অ্যাডেড টু দ্য গভর্নর জেনারেলস কাউন্সিল। এই আইনের ভিত্তিতে গভর্নর জেনারেল কাউন্সিলে প্রথম আইন সংক্রান্ত মন্ত্রী বলে একটি পদ কিন্তু তৈরি করা হয়, সৃষ্টি করা হয়, এবং এর প্রথম যে মিনিস্টার ছিলেন সে ছিলেন হচ্ছে লর্ড ম্যাকলে। লর্ড ম্যাকলে ছিল ফার্স্ট ল মিনিস্টার বা আইন সংক্রান্ত মন্ত্রী গভর্নর কাউন্সিলে।
এরপর আমরা দেখব দ্য ফার্স্ট ল কমিশন ওয়াজ কনস্টিটিউটেড বাই দিস অ্যাক্ট ইন 1834, লর্ড ম্যাকলে ওয়াজ ইটস চেয়ারম্যান। তার এরপরে দেখব প্রথম ল সংক্রান্ত কমিশন তৈরি হয় এবং সেই কমিশনের প্রথম চেয়ারম্যানও কে ছিলেন, এই লর্ড ম্যাকলে ছিলেন। ঠিক আছে, প্রথম চেয়ারম্যান কে ছিলেন, লর্ড ম্যাকলে। মনে থাকবে এই পয়েন্টগুলো কিন্তু সবই স্টার দিয়ে রাখো, এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর আসবে। ক্লিয়ার? This act finally put an end to the commercial activities of the East India Company. ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ক্ষমতাকে কিন্তু শেষ করে দিয়েছিল বা শেষের পর্যায়ে নিয়ে এসেছিল এই আইন। ওকে, চার্টার অ্যাক্ট 1853, তার পরবর্তীতে যে আইনটা তৈরি হয়েছিল, কি বলছে? The Machiavelli Committee in 1854 provided for open competition in government recruitment. সরকারি চাকুরির ক্ষেত্রে বা সরকারি নিয়োগের ক্ষেত্রে মুক্ত, ঠিক আছে, ওপেন কম্পিটিশন, মুক্ত কম্পিটিশন, কম্পিটিশন মানে হচ্ছে গিয়ে প্রতিযোগিতা, মুক্ত প্রতিযোগিতা কিন্তু শুরু করেছিল কোন কমিটির ভিত্তিতে? এটা প্রশ্ন আসে, মেকিয়াভেলি কমিটির ভিত্তিতে। কত সালে? 1854 সালে। কোন অ্যাক্ট অনুযায়ী? এই 1853 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী। দাগ পড়ছিস না কেন? A distinction is made between the legislative and executive branches. সরকারের আইন সংক্রান্ত অঙ্গ এবং এক্সিকিউটিভ বা কার্যনির্বাহী সংক্রান্ত যে ব্রাঞ্চ রয়েছে, ঠিক আছে, মানে অঙ্গই বলছি আমি, এর মধ্যে কিন্তু একটা পার্থক্য আনা হয়েছিল। 6 অ্যাডিশনাল লেজিসলেটিভ কাউন্সিলর ওয়্যার অ্যাপয়েন্টেড ইন দ্য কাউন্সিলে বা পরিষদে 6 জন অতিরিক্ত আইন সংক্রান্ত কাউন্সিলরকে অ্যাড করা হয়েছিল। আউট অফ হুম দেয়ার উইল বি 1 প্রভিন্সিয়াল মেম্বার, এবং তাদের সেই 6 জনের মধ্যে একজনকে প্রাদেশিক সদস্য হতে হবে, ঠিক আছে, প্রদেশ থেকে সদস্য হতে হবে। দ্য নাম্বার অফ কোর্ট অফ ডিরেক্টর ওয়াজ রিডিউসড ফ্রম 24 to 18। এর আগে আমরা যখন পড়েছিলাম যে কোর্টস অফ ডিরেক্টর, তো সেখানে একটা সদস্য মণ্ডলী থাকতো, তো সেই সদস্য মণ্ডলীর সংখ্যা এর আগে 24 জন ছিল, কিন্তু এই 1853 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী সেই সংখ্যা 24 থেকে 18তে নামিয়ে নিয়ে আসা হয়। তাহলে এই 1853 সালের আইনটাই কিন্তু শেষ আইন যেটা কিনা কোম্পানির রুলের আন্ডারে তৈরি হয়েছিল। এর পরে যে আইনটা তৈরি হয় সেটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অধীনে তৈরি হয়। তাহলে এখানে আমরা কি দেখব? ব্রিটিশ গভর্নমেন্ট রুল বা ব্রিটিশদের ভারত শাসন, অথবা দ্য ক্রাউন রুল অর্থাৎ রানীর শাসন। কত সালে? 1858 থেকে 1947 সালে। তো এখানে 1857 সালে আমরা জানি কি সিপাহী বিদ্রোহ হয়েছিল, এবং সেই সিপাহী বিদ্রোহ এত বিরাট আকার ধারণ করে নেয় যে ব্রিটিশরা কিন্তু মনে করে নেয় যে কোম্পানির দ্বারা শাসন চালানো সম্ভব নয়, তারা কিন্তু ফেল মেরেছে এই ভারত শাসন করতে। তাই জন্য সমস্ত দায়ভার বলছে, সমস্ত শাসনভার কোম্পানির থেকে তুলে নিয়ে ব্রিটিশ নিজেদের হাতে নিয়ে নেয়, এবং এখানে কোম্পানি শেষ। ওকে, ঠিক আছে। এখানে যে প্রথম আইনটা পড়বো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ক্লিয়ার? আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট মানে ভারত শাসন আইনই, তখন আমি ওখানে একটু কনফিউজ হয়ে গেছিলাম, আসলে সবসময় বাংলাটা মনে থাকে না। ক্লিয়ার? দিস অ্যাক্ট কেম ইনটু ফোর্স ফ্রম নভেম্বর 1858। 1858 সালের নভেম্বর মাস থেকে এই আইনটি কার্যকরী হয়। The territories of India occupied by the East India Company were vested in Queen Victoria, and the act referred to all administrative functions being carried out in the name of Queen Victoria. বলছে কোম্পানির অধিকৃত সমস্ত যে টেরিটরি বা সমস্ত অঞ্চল যেগুলো ভারতে ছিল সেগুলোর দায়িত্ব সবটাই রানীর হাতে ন্যস্ত করা হয়, এবং ভারতের শাসন রানীর নামে চালনা করা শুরু হয়। অর্থাৎ প্রপারভাবে বলতে গেলে ব্রিটিশ মানে ইংল্যান্ড কিন্তু মানে ইংল্যান্ডের পার্লামেন্ট বা সংসদ কিন্তু ভারত শাসন করতে শুরু করে দেয়। থ্রু দিস অ্যাক্ট দ্য ডুয়েল সিস্টেম অফ গভর্নেন্স অর্থাৎ দ্বৈত শাসন ব্যবস্থা এই আইনের মাধ্যমে কিন্তু ভেঙে দেওয়া হয় বা বন্ধ করে দেওয়া হয়। যেটা তৈরি করা হয়েছিল পিটস ইন্ডিয়া অ্যাক্ট, লেখা আছে এখানে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1984 সালে যেটা তৈরি করা হয়েছিল, অর্থাৎ পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 মাধ্যমে যে দ্বৈত শাসন ব্যবস্থা তৈরি করা হয়েছিল, বোর্ড অফ কন্ট্রোল এবং কোর্ট অফ ডিরেক্টরস, সেটাকে বন্ধ করে দেওয়া হয়। ক্লিয়ার? এই 1858 সালের ভারত শাসন আইন অনুযায়ী। দিস অ্যাক্ট লেড টু দ্য টেরিটোরিয়াল ডিভিশন অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারত সরকারের, ঠিক আছে, ভারতে যে সরকার ছিল সেই সরকারের কিন্তু অর্থাৎ ব্রিটিশদের মানে কোম্পানির অধিকৃত যে টেরিটোরিয়ালগুলো ছিল সেগুলো যে ডিভিশন হয়েছিল মানে সেগুলোকে ভেঙে দেওয়ার পথে চালনা করা হয়েছিল। এই লাইনটার অতটা মানে গুরুত্ব নেই, এটা না দেখলেও চলবে।
দ্য পোস্ট অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। এই আইনের মাধ্যমে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বা ভারতের গভর্নর জেনারেলের পদটা বন্ধ করে দেওয়া হয় এবং তার পরিবর্তে শুরু করা হয় ভাইসরয় পদের। ঠিক আছে, তাহলে কোন আইন অনুযায়ী ভারতের গভর্নর জেনারেল ভাইসরয় রূপে পরিণত হয়েছিল বা রূপান্তরিত হয়েছিল পদটা? 1858 সালের এই ভারত শাসন আইন অনুযায়ী হয়েছিল। কে ছিল প্রথম ভাইসরয় সেটাও আমরা দেখে নেব। এক সেকেন্ড, তারপরের লাইনটা একটু পড়ে নিই। ওকে, দ্য ভাইসরয় ওয়াজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ব্রিটিশ গভর্নমেন্ট। তাহলে ব্রিটিশদের, আচ্ছা এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, এটা বলার আগে, এই ভাইসরয় কিন্তু রানীর প্রধান প্রতিনিধি ছিল। ঠিক আছে, তখন ইংল্যান্ডের যে তোমার কি বলে পার্লামেন্ট এবং ভারত এই যে শাসন, এর মধ্যে একটা ব্রিজ হিসাবে কাজ করতো এই ভাইসরয়। ভারতের সমস্ত দায়িত্বই বলতে পারো ভাইসরয়ের হাতে ছিল। ক্লিয়ার? দ্য পোস্ট অফ গভর্নর জেনারেল, আচ্ছা হ্যাঁ, দ্য ভাইসরয় ওয়াজ রিপ্রেজেন্টেটিভ অফ ব্রিটিশ গভর্নমেন্ট। এই ভাইসরয় ছিল ব্রিটিশ গভর্নমেন্টের ভারতে প্রধান প্রতিনিধি বা একমাত্র প্রতিনিধি। ঠিক আছে, প্রতিনিধি হিসেবে কাজ করবে, ব্রিটিশ গভর্নমেন্টের প্রতিনিধি হিসেবে কাজ করবে কে? ভাইসরয়। দ্য পোস্ট অফ সেক্রেটারি অফ স্টেট, ভারত সচিব, এটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। দ্য পোস্ট অফ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া ওয়াজ ক্রিয়েটেড। ভারত সচিব পদটা কিন্তু তৈরি করা হয় এই আইন অনুযায়ী। ভারত সচিব, সেক্রেটারি অফ স্টেট মানে ভারত সচিব। দ্য সেক্রেটারি অফ স্টেট শ্যাল বি বি রেসপন্সিবল টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট। ঢেকুর উঠছে একটু। আচ্ছা, দিস সেক্রেটারি অফ স্টেট শ্যাল বি রেসপন্সিবল টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট ফর অল ম্যাটার্স রিলেটিং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ইন্ডিয়া। ভারতে শাসন সংক্রান্ত, ঠিক আছে, সমস্ত কিছুর জন্য দায়বদ্ধ ছিল পার্লামেন্টের কাছে সেক্রেটারি অফ স্টেট। ঠিক আছে, আমি একটু ভুল বললাম এর আগে, ঠিক আছে, এখানটা আমাকে একটু ক্ষমা করে দিও। ভারত সচিব মানে ভাইসরয় না, ভারত সচিব যে পদটা ছিল সে ব্রিজ হিসেবে কাজ করত। ক্লিয়ার? ভাইসরয় নয়, ভাইসরয় ছিল প্রতিনিধি, আর ভারত সচিব যে ছিল সে একটি লিঙ্ক বা একটা ব্রিজ হিসেবে কাজ করতো, কেননা তার উপর সেই সমস্ত কিছু দায়িত্ব ছিল। ভাইসরয় ভারত সচিব একটুখানি কনফিউজড। ওকে, তোমরা কিন্তু দেখে লিখে নিও। লর্ড স্ট্যানলি ওয়াজ দ্য ফার্স্ট সেক্রেটারি অফ স্টেট। প্রথম ভারত সচিব কে ছিল? লর্ড স্ট্যানলি ছিল। এ 15 মেম্বার কাউন্সিল ওয়াজ ফর্ম টু অ্যাসিস্ট দ্য সেক্রেটারি অফ স্টেট। এই ভারত সচিবকে সাহায্য করার জন্য একটা 15 জন সদস্য বিশিষ্ট একটা কাউন্সিল তৈরি করা, একটা পরিষদ তৈরি করা হয়। ঠিক আছে, যেটাকে বলা হয় অ্যাডভাইজারি কমিটি। তোমরাও অ্যাডভাইজারি কমিটি লিখো। ঠিক আছে, উপদেশমূলক পরিষদ লিখলে বুঝবে না। দ্য চেয়ারম্যান অফ দিস কাউন্সিল ওয়াজ সেক্রেটারি অফ স্টেট। এই যে কাউন্সিলটা তৈরি হয়েছিল 15 জন সদস্য বিশিষ্ট, সেই 15 জন সদস্য বিশিষ্ট কাউন্সিলের বা পরিষদের যে চেয়ারম্যান ছিল সে আর কেউ নয়, সে ছিল ভারত সচিব ছিল। ক্লিয়ার? ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট বা কাউন্সিল অ্যাক্ট অফ ইন্ডিয়া, যাই বলো না কেন, ভারতীয় পরিষদ আইন 1861। এটা খুব গুরুত্বপূর্ণ নয় অতটা, তবু দেখে নেবে। বলছে 3 নিউ লেজিসলেটিভ, ঠিক আছে, legislative councils, namely Bengal, North West Frontiers and Punjab councils or Punjab were formed. এই আইনের মাধ্যমে 3টে নতুন আইনসভা বা লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা হয়েছিল। কোথায়? বাংলায়, উত্তর পশ্চিম ফ্রন্টিয়ার এবং কি পাঞ্জাব বা পাঞ্জাব কাউন্সিল, যে কোনো একটা নাম বললেই হবে। দ্য ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম, আচ্ছা এইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি বলে ভারতের বিচার ব্যবস্থার রিফর্ম ঘটেছিল কোন অ্যাক্টের মাধ্যমে, তাহলে বলবে 1861 সালের। তাহলে ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম ওয়াজ রিফর্মড, ঠিক আছে, থ্রো দিস অ্যাক্ট। এই আইনের মাধ্যমে ভারতের বিচার ব্যবস্থার কিন্তু একটা রিফর্ম ঘটেছিল। হাইকোর্টস ওয়্যার এস্টাবলিশ ইন ক্যালকাটা। সুপ্রিম কোর্ট এর আগে প্রতিষ্ঠিত হয়ে গেছিলই, কিন্তু হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কোথায়? কলকাতায়, বোম্বেতে এবং ম্যাড্রাস, এই 3টে জায়গাতে হাইকোর্ট তৈরি হয় এই আইনের মাধ্যমে। যদি প্রশ্ন করে হাইকোর্ট তৈরি ছিল কলকাতাতে কোন আইনের মাধ্যমে? 1861 সালের আইনের মাধ্যমে। প্রসেস অফ ডিসেন্ট্রালাইজেশন মানে বিকেন্দ্রীকরণ স্টার্টেড বাই রিস্টোরিং দ্য লেজিসলেটিভ পাওয়ার টু দ্য বোম্বে অ্যান্ড ম্যাড্রাস প্রেসিডেন্সি। এর আগে আমরা পড়েছিলাম যে বোম্বে এবং ম্যাড্রাস প্রেসিডেন্সির যাবতীয় লেজিসলেটিভ পাওয়ার বাংলার হাতে অর্পণ করা হয়েছিল, ওর ভেতরে ইনক্লুড করা হয়েছিল। কিন্তু এই 1861 সালের পরিষদ আইনের মাধ্যমে কি করা হয়? বিকেন্দ্রীকরণের একটা মানে বিকেন্দ্রীকরণের প্রক্রিয়া শুরু করে। ঠিক আছে, মানে ক্ষমতার কি করা হয়? পুনরায় আইন সংক্রান্ত ক্ষমতা প্রদান করা হয় এই প্রদেশগুলোতে, অর্থাৎ বোম্বে এবং ম্যাড্রাসকে কিন্তু তাদের যে আইন সংক্রান্ত ক্ষমতা সেটা পুনরুদ্ধার করা হয়।
লেজিসলেটিভ পাওয়ার্স আর পার্শিয়ালি ভেস্টেড ইন প্রভিন্সিয়াল লেজিসলেচার, এবং কিছু আইন আইন আইনসভা সংক্রান্ত বা আইন সংক্রান্ত ক্ষমতা যেগুলো প্রাদেশিক আইনসভার ওপর কিন্তু প্রদান করা হয়েছিল। দ্য ভাইসরয় ইজ এম্পাওয়ার্ড টু ইস্যু অর্ডিন্যান্স, এবং ভাইসরয় হাতে যে ক্ষমতাগুলো ছিল সেগুলো অর্ডিন্যান্স জারি করা, বিভিন্ন আইন প্রণয়ন করা, অর্ডার দেওয়া, এগুলো ছিল। এবং যে অর্ডিন্যান্সটা সে পাশ করতো সেই অর্ডিন্যান্সটা 6 মাস পর্যন্ত ভ্যালিড থাকতো, 6 মাস পর্যন্ত কার্যকরী থাকতো। ওকে, ঠিক আছে। তাহলে দেখবো ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 এর পরে কি বলছে, দ্য নাম্বার অফ নন অফিসিয়াল মেম্বার্স ইন দ্য সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলস ইনক্রিজড। দেখো যে আইনসভা ছিল না, সেখানে কিন্তু কিছু বেসরকারি কর্মচারীও ছিল, নন অফিসিয়াল কর্মচারী, তাদের সংখ্যা বৃদ্ধি করা হয় 1892 সালের পরিষদ আইনের মাধ্যমে, এবং উভয় ক্ষেত্রেই কেন্দ্র এবং প্রাদেশিক যে আইনসভা ছিল সেক্ষেত্রে। দ্য ফাংশন অফ দ্য লেজিসলেটিভ কাউন্সিল আর এনহ্যান্সড, লেজিসলেটিভ কাউন্সিল বা আইনসভার যে কাজ ছিল, ক্ষমতা ছিল, সেটাকে কিন্তু আরো বেশি বৃদ্ধি করা হয়, এনহ্যান্স মানে বৃদ্ধি করা। ওকে, দ্য লেজিসলেটিভ কাউন্সিল মে ডিসকাস ম্যাটার্স রিলেটিং টু দ্য বাজেট অ্যান্ড কোশ্চেন্স রেজড বাই দ্য ডিপার্টমেন্ট অফ গভর্নেন্স। ওকে, বলছে দ্য লেজিসলেটিভ কাউন্সিল মে ডিসকাস ম্যাটার্স রিলেটিং টু দ্য বাজেট অ্যান্ড রেইজ কোশ্চেন, বলছে এই যে আইন সভা ছিল বা আইন পরিষদ ছিল, তাকে ক্ষমতা দেওয়া হয় কি বাজেট সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য, এবং বাজেট সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু তুলে ধরার জন্য। কিসের মাধ্যমে? শাসন সংক্রান্ত যে ডিপার্টমেন্ট ছিল তার মাধ্যমে তুলে ধরতে পারে। অ্যান অ্যাডিশনাল 10 to 16 মেম্বার্স আর নমিনেটেড টু দ্য গভর্নর জেনারেলস এক্সিকিউটিভ কাউন্সিল। গভর্নর জেনারেলের যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, ঠিক আছে, এখানে কিন্তু অনেক সময় এটা মনে রাখবে, গভর্নর জেনারেল মিনস এখানে বলতে যাচ্ছে ভাইসরয়। ক্লিয়ার? বহু বইতে পাবে ভাইসরয়কে গভর্নর জেনারেলই বলে। ক্লিয়ার? ভাইসরয় না বলে গভর্নর জেনারেল বলে, এটা কিন্তু বহু বইতে তোমরা পাবে। ক্লিয়ার? তাহলে গভর্নর জেনারেল বা ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে 10 থেকে 16 জন মেম্বার আরো অতিরিক্ত অ্যাড করা হয়েছিল এই আইনের মাধ্যমে। এবার দেখবো মোস্ট ইম্পর্টেন্ট, মানে এইটা আর তারপরে একটা আছে 1919, ওটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909। এই আইনটার আরেকটা নাম হচ্ছে মর্লে মিন্টো অ্যাক্ট বা মর্লে মিন্টো সংস্কার। এই আইনটার আরেকটা নাম কি? মর্লে মিন্টো সংস্কার। এই মর্লে ছিল তৎকালীন ভাইসরয়, এই ভারত সচিব, আর মিন্টো ছিল ভাইসরয়। ক্লিয়ার? তাহলে লর্ড মর্লে ওয়াজ দ্য সেক্রেটারি অফ স্টেটস, বা ভারত সচিব ছিল হচ্ছে লর্ড মর্লে। ক্লিয়ার? আর লর্ড মিন্টো ছিল কি? ভাইসরয় তৎকালীন, তাদের নাম অনুসারেই নাম হয়েছে। দ্য নাম্বার অফ মেম্বার্স অফ দ্য সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলস ওয়ার ইনক্রিজড। মনে রাখবে তৎকালীন কেন্দ্র এবং প্রাদেশিক আইন পরিষদে যে সদস্য সংখ্যা ছিল এই আইনের মাধ্যমে সেটাকে আরো বৃদ্ধি করা হয়। ইলেকশন সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড অন এ কমিউনাল বেসিস। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল আইন বা কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে কি করা হয়? সাম্প্রদায়িকতা, কমিউনাল মানে সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভোট দানের ব্যবস্থা করা হয়। সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভোট দানের ব্যবস্থা করা হয় 1909 সালের ভারতীয় পরিষদ আইনের মাধ্যমে। এছাড়াও মুসলিমদের জন্য একটা আলাদা মানে পৃথক নির্বাচন কিন্তু ব্যবস্থা কিন্তু অ্যাডপ্ট করা হয়। ঠিক আছে, সেপারেট ইলেক্টোরেট ওয়াজ অ্যাডপ্টেড ফর মুসলিমস। মুসলিমদের জন্য কমিউনাল কেন বলেছে? সাম্প্রদায়িক মুসলিমদের জন্যই। ক্লিয়ার? এরপরে আমরা দেখবো যে শিখ টিকদের জন্য কিন্তু হচ্ছে। লর্ড মিন্টো ইজ কল্ড দ্য ফাদার অফ কমিউনাল ইলেক্টোরেট, অর্থাৎ লর্ড মিন্টোকে বলা হয় সাম্প্রদায়িক নির্বাচনের জনক। কি বলা হয়? সাম্প্রদায়িক নির্বাচনের জনক বলা হয় লর্ড মিন্টোকে। খুব গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষাতে এসছে। সত্যেন্দ্র প্রসাদ সিনহা ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ল মেম্বার। মনে রাখবে প্রথম ভারতীয় আইনসভার ল মেম্বার যে ছিল, আইনসভার যে সদস্য ছিল, সে ছিল কে? সত্যেন্দ্র প্রসাদ সিনহা। এবং এই সত্যেন্দ্র প্রসাদ সিনহাকে লর্ড সিনহা হিসাবেও কিন্তু জানা যায়। ক্লিয়ার? এবার দেখো ভারত শাসন আইন 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। কি বলছে? দিস অ্যাক্ট ইজ নোন অ্যাজ দ্য মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। এই আইনটাকে আগেটা যেমন দেখলাম মর্লে মিন্টো, তেমনি 1919 সালের এই আইনটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড। তৎকালীন ভারত সচিব ছিল লর্ড মন্টেগু, আর তৎকালীন ভাইসরয় ছিল লর্ড চেমসফোর্ড। ঠিক আছে, তো এর পরের লাইনে বলা আছে, দেখো, এডউইন চার্লস মন্টেগু পুরো নাম, অ্যান্ড লর্ড চেমসফোর্ড হু হেল্ড পজিশনস অফ দ্য সেক্রেটারি অফ স্টেট অ্যান্ড ভাইসরয় অফ ব্রিটিশ ইন্ডিয়া রেসপেক্টিভলি। বলছে
এই এডউইন চার্লস মন্টেগু এবং লর্ড চেমসফোর্ড এরা পজিশন হোল্ড করেছিল বা পজিশনে ছিল। কোন পজিশনে ছিল? এরা ভারত সচিব এবং ভাইসরয় পদে ছিল যথাক্রমে। মানে এডউইন ছিল ভারত সচিব আর চেমসফোর্ড ছিল ভাইসরয়। ক্লিয়ার? প্রভিন্সিয়াল গভর্নমেন্টস আর গিভেন গ্রেটার পাওয়ার্স টু ফর্ম অটোনোমাস ইনস্টিটিউশনস। প্রাদেশিক যে সরকার ছিল তাদেরকে একটা বৃহৎ ক্ষমতা দেওয়া হয়। কি ক্ষমতা দেওয়া হয়? স্বায়ত্তশাসনমূলক ইনস্টিটিউশন, ঠিক আছে, তৈরি করা, স্বায়ত্তশাসনমূলক বা ইনস্টিটিউশন তৈরি করা, ঠিক আছে, মনে রাখবে। দ্য সেন্ট্রাল লেজিসলেচার ওয়াজ মেড বাইক্যামেরাল অ্যান্ড ডিরেক্ট ইলেকশনস ওয়ার ইন্ট্রোডিউস ইন দ্য কান্ট্রি। মনে রাখবে 1919 সালের ভারত শাসন আইন অনুযায়ী যে কেন্দ্রীয় আইনসভা ছিল সেটাকে দ্বিকক্ষ বিশিষ্ট বা বাইক্যামেরাল করা হয়। দ্বিকক্ষ বিশিষ্ট, দুটো কক্ষ, আমাদের যেমন বর্তমান পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, লোকসভা রাজ্যসভা, ঠিক, রাজ্যসভা উচ্চকক্ষ, লোকসভা নিম্নকক্ষ, এগুলো সব পরে পড়াবো, তেমনি তখনও কিন্তু দুটো কক্ষে বিভক্ত করা হয় এবং সরাসরি ইলেকশনের প্রসিডিওর চালু করা হয় এই আইনের মাধ্যমে দেশে। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট 3 out of 6 মেম্বার্স অফ দ্য ভাইসরয়েস লেজিসলেটিভ কাউন্সিল উড বি ইন্ডিয়ান্স। ভাইসরয়ের যে আইন পরিষদ রয়েছে তার মধ্যে 6 জন সদস্য ছিল, তার মধ্যে থেকে 3 জনকে অবশ্যই ভারতীয় হতে হবে, এটা ঠিক করা হয়। সেপারেট ইলেক্টোরেটস আর ক্রিয়েটেড ফর 6। এই আইনের আগেরটায় যেমন আমরা দেখলাম যে মুসলিমদের জন্য পৃথক ভোটদানের ব্যবস্থা করা হয়েছিল, তেমনি শিখ, খ্রিস্টান এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য, ইঙ্গো ভারতীয়দের জন্য, শিখ, খ্রিস্টান এবং ইঙ্গো ভারতীয়দের জন্য পৃথক ভোটদানের ব্যবস্থা কিন্তু করা হয়। ইন পারসুয়েন্স, ঠিক আছে, পারসুয়েন্স অফ দিস অ্যাক্ট সাইমন কমিশন 1927 ওয়াজ ফর্মড। যদি প্রশ্ন আসে যে কোন আইন অনুসারে সাইমন কমিশন তৈরি হয়েছিল, পারসুয়েন্স মানে অনুসারে, তাহলে মনে রাখবে 1919 সালের ভারত শাসন আইন অনুযায়ী সাইমন কমিশন 1927 সালে তৈরি হয়েছিল। এবার এই সাইমন কমিশন, ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, এগুলো আমরা পরের ক্লাসে ইন ডিটেইল পড়বো, ঠিক আছে। আগে গণপরিষদটা পড়বো তারপরে, কেননা গণপরিষদ তৈরিতে এদের মুখ্য ভূমিকা ছিল, তার জন্য ওই পার্টটা ওইখানে। দ্য সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন ওয়াজ ফর্মড ইন 1926। কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশন তৈরি হয়েছিল কত সালে? এই আইন অনুযায়ী 1926, হ্যাঁ 1926, ঠিকই আছে, সরি, 1926 সালে তৈরি হয়েছিল। দ্য ল সেপারেটস দ্য প্রভিন্সিয়াল বাজেট ফ্রম দ্য সেন্ট্রাল বাজেট। আইন অনুযায়ী কি করা হয়েছিল? এই আইন অনুযায়ী কেন্দ্রীয় বাজেট থেকে প্রভিন্সিয়াল বাজেট অর্থাৎ প্রাদেশিক বাজেটকে আলাদা করা হয়েছিল, অর্থাৎ কেন্দ্রীয় বাজেট পৃথক, প্রাদেশিক বাজেট আলাদা হবে। এর আগে কি ছিল? কেন্দ্রীয় বাজেটের মধ্যেই প্রদেশগুলোও ইনক্লুড করা ছিল। এখন যেমন আমাদের কি রাজ্যের ক্ষেত্রে আলাদা বাজেট হয়, হ্যাঁ, কেন্দ্রের একটা আলাদা বাজেট হয়, তেমনি তখন করা হয়েছিল। এরপরে খুব গুরুত্বপূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এই 1935 সালের যে ভারত শাসন আইন, ঠিক আছে, এটা একটা মুখ্য ভূমিকা পালন করেছিল আমাদের সংবিধান রচনার ক্ষেত্রে। ক্লিয়ার? কি বলছে? দিস অ্যাক্ট ইজ দ্য মেইন সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতের সংবিধানের প্রধান উৎস হিসেবে এটাকে ধরা হয়। ক্লিয়ার? হুইচ কন্টেন্টস এ টোটাল অফ 321 আর্টিকেলস অ্যান্ড 10 শিডিউল। সেই ভারত শাসন আইনে 10টা তপশিল এবং 321টা আর্টিকেল বা ধারা ছিল। দ্য ফেডারেশন ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। ফেডারেশন বলতে সেখানকার রাষ্ট্রকে বা যুক্তরাষ্ট্রকে বলা হচ্ছে, ঠিক আছে, দুটো ভাগে বিভক্ত ছিল। কি? ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস। ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস মানে কি? আমাদের ভারতের মধ্যে এমন কিছু রাজ্য ছিল যেগুলো ব্রিটিশদের আন্ডারে ছিল, এবং এমন কিছু রাজ্য ছিল যেখানে রাজারাই শাসন করতো, সেগুলোকে প্রাদেশিক রাজ্য মানে প্রভিন্সিয়াল স্টেটস বলা হতো, ঠিক আছে, প্রাদেশিক রাজ্য বলা হতো। প্রিন্সলি স্টেটস, প্রভিন্সিয়াল স্টেটস বলছি, প্রিন্সলি স্টেটস বলা হতো। ক্লিয়ার? প্রভিন্সিয়াল স্টেটস বললেও সমস্যা নেই কিছু। তাহলে দুটো ভাগে ভারত বিভক্ত ছিল। কি? এখানে ফেডারেশন মিনস হচ্ছে ভারত, মানে ভারত তখন যুক্তরাষ্ট্রীয় বলা হচ্ছে। একটা ছিল কি? ব্রিটিশদের আন্ডারে ছিল কিছু অঞ্চল, আর কিছু অঞ্চল দেশীয় রাজাদের আন্ডারে ছিল। প্রপার বাংলাটা এখন মনে পড়েছে, দেশীয় রাজাদের আন্ডারে ছিল। দিস অ্যাক্ট ইন্ট্রোডিউস প্রভিন্সিয়াল অটোনমি ইন ব্রিটিশ ইন্ডিয়া। এই আইনের মাধ্যমে ব্রিটিশ ভারতে স্বায়ত্ত শাসন কিন্তু চালু করা হয়েছিল। ক্লিয়ার? দ্য পাওয়ার অফ দ্য সেন্টার অ্যান্ড ইটস ইউনিটস আর ডিস্ট্রিবিউটেড থ্রু 3 লিস্ট। বলছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ক্ষমতা সেটা 3টে লিস্টের মাধ্যমে ভাগ করে দেওয়া হয়েছিল। সেন্টার অ্যান্ড ইট ইউনিটস মানেই হচ্ছে গিয়ে
কেন্দ্র এবং প্রদেশগুলোর মধ্যে 3টে ভাগে ভাগ করে দেওয়া ছিল। কি সেটা হচ্ছে, একটা হচ্ছে কি ফেডারেল লিস্ট বা সেন্ট্রাল লিস্ট, যেটার মধ্যে 59টা সাবজেক্ট ছিল। বর্তমানেও কিন্তু এরকম লিস্ট আছে, কিন্তু সেটার সাথে এটা গোলালে কিন্তু হবে না। বি হচ্ছে প্রভিন্সিয়াল লিস্ট ফর দ্য স্টেটস, যে ক্ষমতাগুলো রাজ্যের মধ্যে রাজ্যের আন্ডারে ছিল সেরকম 54টা সাবজেক্ট রয়েছে, ঠিক আছে। আর জয়েন্ট লিস্ট বা কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকা, সেটার মধ্যে 36টা সাবজেক্ট ছিল। তাহলে এই 59টা সাবজেক্ট সংক্রান্ত যাবতীয় আইন পাশ করবে কে? সেন্ট্রাল। 54টা সাবজেক্ট সম্পর্কে যাবতীয় আইন পাশ করবে কে? রাজ্য, তৎকালীন যে প্রদেশগুলো ছিল সেগুলো। আর প্রদেশ এবং সেন্ট্রাল যুগ্মভাবে আইন প্রণয়ন করবে এই 36টা বিষয়ের ওপর। ক্লিয়ার? মানে দেখভাল করবে। আন্ডার দিস অ্যাক্ট দ্য রেসিডুয়ারি পাওয়ার্স অফ দ্য ফেডারেশন আর ভেস্টেড ইন দ্য গভর্নর জেনারেল অর ভাইসরয়, যেটাকে তোমরা বলো, ঠিক আছে। এবং অবশিষ্ট যে ক্ষমতা ছিল সেটা ভাইসরয় ওপর কিন্তু ন্যস্ত ছিল। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, আরো বাকি আছে। বলছে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই ওয়াজ এস্টাবলিশড অন 1st এপ্রিল 1935 অ্যাজ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ ভারতের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এই আইন অনুযায়ী তৈরি হয়েছিল 1935 সালে। বোঝা গেল? আচ্ছা, এর পরের পয়েন্ট কি বলছে দেখো। পরের পয়েন্ট বলছে যে বাইক্যামেরাল লেজিসলেচার ওয়ার ফর্মড ফর বেঙ্গল, বোম্বে, মাদ্রাজ, আসাম, বিহার অ্যান্ড উত্তরপ্রদেশ। যেমন কিনা কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি করা হয়েছিল, তেমনি প্রদেশগুলোতে তার মধ্যে কি বাংলা, বোম্বে, মাদ্রাজ, আসাম, বিহার এবং উত্তরপ্রদেশের জন্য কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি করা হয়। ওকে। দ্য অ্যাক্ট রিজার্ভড সিটস ফর ওমেন ইন দ্য লেজিসলেচার ইন লাইন উইথ দ্য সিটস অ্যালটেড টু ডিফারেন্ট কমিউনিটিস। অন্যান্য সম্প্রদায়ের জন্য যেভাবে আসন সংরক্ষণ করা হয়েছিল, তেমনিভাবে এই আইনের মাধ্যমে মহিলাদের জন্য কিন্তু আসন সংগ্রহ করা হয়েছিল আইনসভাতে। বোঝা গেল? ওকে। ইন 1937 দ্য ফেডারেল কোর্ট ওয়াজ এস্টাবলিশড ইন দিল্লি। তাহলে দিল্লিতে ফেডারেল কোর্ট তৈরি করা হয় 1937 সালে এই আইন অনুযায়ী। দিস কোর্ট হ্যাড মেইন অ্যাপেলেট অ্যাডভাইজারি এরিয়াস। তো এই কোর্টের 3টে এলাকা ছিল। কি এলাকা? মূল এলাকা, ঠিক আছে, আপিল এলাকা এবং উপদেশমূলক এলাকা। ইন মার্চ 1942 ক্যাবিনেট মিনিস্টার্স অ্যাজ স্ট্যাফোর্ড ক্রিপস অ্যারাইভড ইন ইন্ডিয়া। তো স্ট্যাফোর্ড ক্রিপস, যিনি কিনা ক্যাবিনেট মিনিস্টার ছিলেন ইংল্যান্ডের, 1942 সালে ভারতবর্ষে আসে এবং তার এই আগমনকে ক্রিপস মিশনের আগমনও বলা হয়। এবার এই ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, এগুলো সব কিন্তু আমরা বললাম কি নেক্সট ক্লাসে করব। দ্য ক্রিপস রেজলিউশন শাউট টু গ্র্যান্ট ইন্ডিয়া দ্য স্টেটাস অফ আ সেলফ গভর্নিং কলোনি। বলছে ক্রিপস মিশন কি বলেছিল? বলেছিল ভারতকে স্বায়ত্ত শাসনের ক্ষমতা দেবে বা স্বায়ত্ত শাসনমূলক দেশ তৈরি করবে, কিন্তু এটা কিন্তু মানতে চায়নি কেউ। ক্লিয়ার? অ্যান্ড টু অ্যাকসেপ্ট দ্য রাইটস অফ ইন্ডিয়ানস ইন দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং গণপরিষদে তাদের যে অধিকার সেটাকে কিন্তু বজায় রাখা হবে। অন মার্চ 15, 1946 এর পরবর্তীকালে লর্ড ক্লিমেন্ট এটলি অ্যানাউন্স দ্যাট ব্রিটেন ওয়াজ রেডি টু গ্র্যান্ট ইন্ডিপেন্ডেন্স টু ইন্ডিয়া। আগেরটা কেন মানা হয়নি? তার কারণ হচ্ছে কি আমাদের ওই স্বায়ত্তশাসন দরকার ছিল না, আমাদের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দরকার ছিল, সম্পূর্ণ স্বাধীনতা। তো তেমনিভাবে 1946 সালে ক্লিমেন্ট এটলি, ব্রিটিশ, ঠিক আছে, তিনি 1946 সালে 15ই মার্চ কি বলেন? যে ব্রিটেন মানে ইংল্যান্ড রেডি হয়ে গেছে ভারতকে স্বাধীনতা প্রদান করার জন্য, অর্থাৎ ভারতকে ডিভাইড করা হবে। ক্লিয়ার? এটা পরবর্তীকালে ঠিক হয়। প্রিয়র টু নভেম্বর 26, 1949 দিস অ্যাক্ট গভর্ন দ্য গভর্নেন্স অফ ইন্ডিয়া। বলছে 1949 সালে 26শে নভেম্বরের আগ পর্যন্ত এই ভারত শাসন আইন 1935-এর মাধ্যমে কিন্তু ভারত শাসিত হয়েছিল। ক্লিয়ার? ওকে, এগুলো জাস্ট পয়েন্ট ওয়াইজই মনে রাখতে হবে ভাই, এর যদি ডিটেলসে চলে যাও তাহলে শেষ, দরকার পড়বে না, মানে অন্তর্পক্ষে রেলওয়ের এক্সামের জন্য। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947, এর পরবর্তীকালে একটাই আইন এসেছিল, সেটা হচ্ছে 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন। দ্য অ্যাক্ট ওয়াজ ইনঅ্যাক্টেড ইন ইন্ডিয়া ইন জুন 1947 টু গিভেন লেজিসলেটিভ এফেক্ট টু দ্য প্রপোজাল অফ দ্য মাউন্টব্যাটেন প্ল্যান। তো মাউন্টব্যাটেন প্ল্যান বা 3রা জুন প্ল্যান, এটা আমরা পড়বো আর কি পরের চ্যাপ্টারে।
তো সেটাতে যা যা বলা হয়েছিল সেটাতেই মানে সেই প্ল্যানে যা যা বলা হয়েছিল, ঠিক আছে, ক্লজ রাখা হয়েছিল, সেটার অনুমতি প্রদান করতে বা সেটাকেই রূপান্তরিত করতে, বাস্তবায়িত করতে এই ভারতীয় স্বাধীনতা আইন জুন মাসে তৈরি করা হয়। ওকে, আর অন 18 July 1947 দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বিল ওয়াজ পাসড ইন্টু ল উইথ রয়্যাল অ্যাসেন্ট। তো ব্রিটিশ পার্লামেন্টে 18 জুলাই 1947 সালে এই ভারতীয় স্বাধীনতা বিল পাশ করানো হয়, তার সাথে সাথে কি রয়্যাল অ্যাসেন্ট ছিল, অর্থাৎ ব্রিটিশদের অনুমতি ছিল। ইন্ডিয়া গেইন ইন্ডিপেন্ডেন্স অ্যাজ আ সোভারেন স্টেট। ইন্ডিয়া মানে ভারতকে তারপর বিভক্ত করা হয় এবং ভারত এবং পাকিস্তান নামে দুটো আলাদা আলাদা একদম স্বাধীন দেশ কিন্তু তৈরি হয়। আনডিভাইডেড ইন্ডিয়া ওয়াজ পার্টিশন টু ফর্ম ইন্ডিয়ান ইউনিয়ন অ্যান্ড পাকিস্তান, এটা তো বললামই এক্ষুনি। দ্য অ্যাক্ট স্টেট, ওকে, দ্য অ্যাক্ট স্টেটেড দ্যাট আনটিল এ নিউ কনস্টিটিউশন ওয়াজ ড্রন আপ বোথ দ্য ডোমিনিয়ন্স, এখানে ডোমিনিয়ন্স মানে হচ্ছে গিয়ে ইন্ডিয়া এবং পাকিস্তান, dominions and their constituent provinces would be governed in accordance with the Government of India Act 1935। বলছে যতক্ষণ না কোনো সংবিধান তৈরি হচ্ছে দুই দেশের ক্ষেত্রে, তো দুই দেশ এবং তাদের যে প্রদেশগুলো রয়েছে সেটা শাসন করা হবে 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী। ইন্ডিয়াস পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল ওয়াজ অ্যাচিভড অন আগস্ট 15, 1947। সবাই জানো 1947 সালের 15ই আগস্ট ইন্ডিয়া রাজনৈতিকভাবে কিন্তু স্বাধীন হয়ে যায় এবং সর্বোপরি স্বাধীন হয়ে যায়। ক্লিয়ার? ইন্ডিয়া ওয়াজ গভর্নড বাই দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 ফ্রম ইন্ডিপেন্ডেন্স অন 15 আগস্ট 1947 আনটিল ইট বিকেম এ রিপাবলিক অন 26 জানুয়ারি 1950। 1950 কি বলছে? বলছে ভারতের স্বাধীনতা থেকে অর্থাৎ 1947 সাল থেকে যতদিন অবধি রিপাবলিক হলো অর্থাৎ 26 জানুয়ারি 1950 অবধি ভারত এই ভারতীয় স্বাধীনতা আইন 1947 অনুযায়ী শাসন করা হয়েছিল। বোঝা গেল? যবে এই 1950 সালে 26শে জানুয়ারি রিপাবলিক হলো অর্থাৎ এই দিনে কিন্তু সংবিধান কার্যকরী হয়েছিল, এটা মনে রাখবে। তার জন্য এরপর থেকে সংবিধান অনুযায়ী শাসন করা হচ্ছিল এবং তার আগে অবধি ভারতীয় স্বাধীনতা আইন 1947 অনুযায়ী কিন্তু শাসন করা হয়েছিল। ক্লিয়ার? এই 2 বছর। বোঝা গেল? ওকে, চলো আর নোট নেই। যা যা প্রশ্ন আসবে আমি এটুকু বলতে পারি, এই চ্যাপ্টারে এই ক্লাসটা করে যাও, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। রেলওয়েতে আমি বলছি, বিশেষ করে রেলওয়ে এমটিএস যা যা আছে এর বাইরে কিন্তু হয় না। এবার দেখো, আমি যখন পেইড ব্যাচে পড়িয়েছি তখন আর ডিটেলসে পড়েছি, কেন ওটা WBCS সিজিএল লেভেলের, ঠিক আছে। তবে এই ক্লাসটা করছে সিজিএল হবে না তা নয়, আর একটুখানি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, আর একটু এদিক ওদিক থেকে পড়তে হবে, এই যা। তবে রেলওয়ের জন্য এই ক্লাসটা করাচ্ছি, বিশেষ করে রেলওয়ে টার্গেট করছি, তো অবশ্যই রেলওয়ের কিন্তু একদম এর বাইরে কিছু করতে হবে না। তোমাদের কোনো পেইড ব্যাচ নেওয়ার দরকার নেই, রেলওয়ে ক্র্যাশ কোর্স বা কিছু এসবে যাওয়ার দরকার নেই। ক্লাসগুলো করতে থাকো, পাস কিন্তু করবেই। আর পাস করার পর কিন্তু কমেন্টে জানানো চাই যে আমার ক্লাসগুলো পড়ে তোমরা পাস করেছো, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, আর কমেন্ট করে জানাও বস যে তোমাদের কেমন লাগছে। ওকে, চলো দেখা হচ্ছে পরের অন্য কোনো ক্লাসে।